আসসালামু আলাইকুম সাইফ সাহেব, কেমন আছেন? আমার মালাউইর অফিসে বসা, এখানে প্রথম আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। আচ্ছা, আমি এটা পাঠাচ্ছি। আপনার সাথে যে ডিসকাশন যেগুলো হয় ওই অনুযায়ী আপনি একটা আমি লিখে পাঠাই। আমি আজকে ওই যে জনাব ব্যারিস্টার শিশির মনিরের ক্লিপটা দেখতেছিলাম। এখানে বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, তারা ওট নেয় নাই, এবং তাদের মনোনীত কেউ, তাদের ব্যাক লয়ার এটা রিড করেছে গণভোট বাতিল চেয়ে। আমি একটা জিনিস প্রথম বলি বাংলাদেশের সবাইকে, বাংলাদেশের একদম সব মানুষকে, জুলাই বিপ্লবের আগে পিছিয়ে ভুক্তভোগী সারা সবাই, সব মানুষকে ক্লিয়ারলি শোনেন। প্রফেসর ইউনূসের মাধ্যমে এটা ঠিক হয়েছে, বিএনপি সাইন করছে, ইলেকশন হয়েছে, ইলেকশনে গণভোটে এটা জিতছে, পাশ হয়েছে। এখন তারা এটা করতে চায় না। এটা কিন্তু কোনো কথাই থাকবে না এখানে, এখানে কোনো কথা থাকতে পারে না। এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে? ওই কোর্টে যে বিচারপতি যার এজলাসে গেছে সে এটা গ্রহণ করবে কেন? গণভোট হয়েছে, কোর্টের কোনো এখতিয়ার নাই, পার্লামেন্টেরও এখতিয়ার নাই এটা বাদ করে, কারণ জনগণের ডাইরেক্ট ভোটে হয়েছে, এটা ডেমোক্রেসি। আরে একটা জিনিস আমরা কেন বুঝতেছি না, ডেমোক্রেসি ল ইজ ফর ওয়েলফেয়ার অফ পিপল। মানে আইন তৈরি হয় মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। এটাই স্বাভাবিক। আইনের জন্য মানুষ তৈরি হয় না, আইনের জন্য আমাদের কনস্টিটিউশন চলবে না, জীবন চলবে না। কোনটা কনস্টিটিউশন? শুনেন, ল আর কালচার দুটা ভিন্ন জিনিস। কালচার হলো আমরা বাঙালিরা ভাত খাই, বাংলায় কথা বলি, আমাদের পোশাক আশাক, আমাদের চলাফেরার ধরন, এটা হাজার হাজার বছরে গড়ে ওঠে একটা জাতির মধ্যে। এটা হচ্ছে কালচার। আইন করে কালচার বদলানো যায় না। যেটা 21শে ফেব্রুয়ারি 52 সালে পাকিস্তান সরকার পারে না আমাদের ভাষা পরিবর্তন করতে, কারণ এটা কালচার, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের রক্তের মধ্যে, আমাদের সব কিছুর মধ্যে। আর যেখানে কালচার হলো সবচেয়ে বড়, আমরা ডেলি ভাত খাই, মাছে ভাতে বাঙালি, এটা আমাদের কালচার। আইন করে এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, আইন কোথায়? কালচারের থেকে পরে, যেটা অনেক ছোট, যেটা যেটা একটা সিস্টেমকে কিছু সহজ সিস্টেম করার জন্যে, মানে একটা পরিকল্পিতভাবে কিছু ক্রাইম, দুর্নীতি এগুলো প্রিভেন্ট করে, দূর করে, সহজে যাতে মানুষ সুবিধা পায় যে জায়গাগুলোতে, যেখানে জোর যার মূল্যতা না চলবে না, সবাই ঠিক এটা মানে ফ্যাসিলিটিগুলো, রাষ্ট্রের ফ্যাসিলিটিগুলো পাবে, সেখানে আইন করা হয়। আইন করা হয় মানুষের কল্যাণের জন্য। কিন্তু যেটা কালচারাল আইন, দুটো আমি বললাম। এখন বিএনপি সাইন করলো, সব দল মিলে সাইন করলো জুলাই সনদে, তারা ইমপ্লিমেন্ট করবে, এবং তারা কোর্টেও এটা নিয়ে কোনো রিট করতে পারবে না, কমপ্লেন জানাতে পারবে না। তারপরে কেউ গিয়ে করলো সেই কোর্টের ওই বিচারপতিকে যে এই কেসটা এন্টারটেইন করলো, ওই লয়ারকে যে এটা ফাইন করলো, সে তো এক্সপোজ হচ্ছে না, তাকে ইমিডিয়েট ধরে পিটানো উচিত। জুলাই বিপ্লবের যা শক্তি ছিল সব নিয়ে সাহস পায় কিভাবে? আমি বলি কিভাবে পায়। এই ইলেকশনের পরে আমি বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম, কিছু ডিসকাশন, কিছু গুরুত্বপূর্ণ মানুষের সাথে, এবং দেখলাম আমাদের দেশে আমরা দুর্নীতিবাজ পলিটিশিয়ানদেরকে দোষ দিই সব সময়, এবং তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা পলিটিশিয়ান বদলাইতে চাই, যে -2 এটা, দিস ইজ রং। আমরা কিন্তু ঠিক জায়গায় যাচ্ছি না, এই জন্যে ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না কারণ আমরা ঠিক জায়গায় যাচ্ছি না। পলিটিশিয়ানরা প্রবলেম না, করাপ্টেড পলিটিশিয়ানরা প্রবলেম না। প্রবলেম হয়েছে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
প্রধান সচিব থেকে নিয়ে জুডিশিয়ারি, তারপর আপনার প্রধান সচিব থেকে নিয়ে একদম বিসিএস ক্যাডার যেটা, এবং তার নিচে কর্মকর্তা কর্মচারী সবাই, অল অফ দেম আর করাপ্টেড। এবং তারাই চায় একটা করাপ্টেড পলিটিশিয়ানদের ক্ষমতায় আনতে, দেন তারা লুটপাট সব কিছু করতে পারবে ঠিক মতো। এরা চায় পলিটিশিয়ানরা ভালো হইলেও, ভালো পলিটিশিয়ানরা পাশ করতে পারে না, ইঞ্জিনিয়ারিং করবে, ইলেকশনে এটা করবে, করে এদেরকে দূরে রাখবে। তাদের আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজ, বিএনপির মতো দুর্নীতিবাজ লোকজন, এদেরকেই চায় তারা। লাস্ট ইলেকশন এটা ক্লিয়ার দেখলাম। আমাদের এই যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার থেকে নিয়ে ইলেকশন চালানোর সময় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সব লোক করাপ্টেড ছিল। পুরো প্রশাসনটা সিস্টেমেটিকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে আনাইছে। কারণ বিএনপির সাথে এগ্রিমেন্ট হচ্ছে, সব কিছু লেনদেনের মধ্যে চলতেছে। আমাদের দেশটা একটা মাফিয়া বিজনেস টাইপের হয়ে গেছে, পলিটিশিয়ান এবং ব্যুরোক্রেসি, মানে এই সরকারি কর্মকর্তা কর্মচারী আমলারা, এরা হলো মেইন সমস্যা, মেইন প্রবলেম। এইবার তো ইলেকশনে যোগ্য প্রার্থী ছিল না, ছিল তো জুলাই বিপ্লব যারা করলো তাদেরকে ভোট দিল না, যাতে এটা হইতেই পারে না। আপনারা কেন কথা বলতেছেন? কার সাথে কথা বলতেছেন? তারেক জিয়ার ওই ক্ষমতা ওই লেভেল নাই। সে আসছে ওই এগ্রিমেন্ট করে এই কর্মকর্তা কর্মচারীদের সাথে এই হবে, এভাবে চলবে। আগেও তো সে এরকমই ছিল না। আজকে কোন এমন কি মহাজাগতিক ঘটনা হয়েছে, এমন কি ঐশ্বরিক ঘটনা হয়ে গেছে যে জিব্রাইল ফেরেশতা এসে আমাদের গ্যারান্টি দিচ্ছে যে না, তারেক জিয়া এখন ঠিক করবে? এখনই করতেছে না। আর এটা নিয়ে আবার কোর্টে অ্যাটেন্ড করতে হবে কেন? আমি বুঝতে পারি না আমরা কোন জায়গায়, মানে হাউ, মানে কিভাবে এটা হয়? সাহসটা পাইলো কেমনে? আর যে গিয়ে এটা করলো, শুনেন, এখানে এটা সিরিয়াস ব্যাপার কিন্তু। হ্যাঁ, আমাদের দেশের এই সরকারি কর্মকর্তা কর্মচারী এরাই করাপ্টেড পলিটিশিয়ানদের সিলেক্ট করে, যে কারি দিয়ে কাজ হয় তাদের সাথে ইলেকশনের আগেই ডিল হয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। হাসিনার 3বার ইলেকশন আওয়ামী লীগের কারা করছে? এরা পরিচালনা করছে না। আর্মি ছিল, ছিল, সব ছিল, নির্বাচন কমিশন। তারা কেন নিজের ডিউটিটা ঠিক মতো করবে না? জুলাই সনদটা আমি প্রথম আরেকটা ভিডিওতে বলছিলাম, আপনার ওই যে পাঠাইছিলাম আপনাকে, প্রফেসর ইউনূসকে বলছিলাম একদিনে 2টা ইলেকশন করেন না, করলে কি হবে সেটা বলেছিলাম। আমি বলেছিলাম যে না, ফেল করে দিবে ওরা, কিন্তু না, পাশ হওয়ার পরেও এখন করতেছে না। এখানে কোনো কথা নাই। ব্যারিস্টার শিশির মনির খুবই রেসপেক্টেবল পারসন। তারপর আরেকজন যে আছে, আমি যারটা দেখি, জামাতের ব্যারিস্টার, তারপর রাজ্জাকি সাহেব। এখানে ব্যারিস্টার শিশির মনিরকে এটা বোঝা উচিত, তাকে সবার আগে বুঝতে হবে চোরে না শোনে ধর্মের কাহিনী। কোর্টে গিয়ে এগুলো করতেছে, এটা সবকিছু সেটেল, হোল্ড হয়ে যাবে বা বাতিল হবে, এটাই হবে। মাইর ছাড়া এগুলো ঠিক হবে না। এখন নামতে হবে, রোজা থেকেই নামতে হবে, সব অচল করে দিতে হবে। জুলাইয়ের বিপ্লবের যে হাতিয়ার, গর্জন, স্লোগান, গর্জে উঠতে হবে আবার। এখন পুলিশ হত্যার বিচার, কত বড় সাহস! আর আমাদের জাতির এরা কি মানুষজন, কি এটা কেন মেনে নিচ্ছে? জামাত তো দুর্বল বিরোধী দল হচ্ছে, জামাত এনসিপি মিলে ভালো বিরোধী দল হচ্ছে না তো। এরা এখন নিতে হবে। কত বড় সাহস, দুঃসাহস! আর তারেক জিয়াকে বলার কিছু নাই তো? সে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, কতগুলো কেসের আসামি, সে জীবনে বাংলাদেশে আসতে পারবে না। কোর্টে হাজির হয় নাই, তার সব কিছু ক্লিয়ার করে তারা নিয়ে আসলো। সে মাথায় তার শাস্তি নিয়ে, কোর্ট থেকে লাইফ ইমপ্রিজনমেন্টের শাস্তি নিয়ে সে অন্য দেশে, প্রবাসী তো সে না, সে ছিল নির্বাসনে। সেখান থেকে হঠাৎ করে জুলাই বিপ্লবের কারণে হঠাৎ করে এসে সে দেশে আসলো, এসে প্রধানমন্ত্রী হয়ে গেল। লুক অ্যাট হিম, নির্বাসনে থেকে এসে প্রধানমন্ত্রী হয়ে গেল। তার বাবা মার
প্রতি মানুষের যে রেসপেক্ট সেটা, আর হচ্ছে এই দুর্নীতিবাজ আমাদের সরকারি আমলারা, ব্যুরোক্রেটরা সবাই মিলে বানালে যাতে আবার ঠিক মতোই লুটপাট করা যায়। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, লুট থাকলেই হয়েছে। কিন্তু সে যে কোত্থেকে এসে 17 বছর পরে প্রধানমন্ত্রী হয়ে গেল, একটা মানুষ তার মানে তার রিয়েলাইজেশন কি আমি চিন্তা করে পাই না। এই লোকটার মাথা মানে হোয়াট ইজ ইট মেড উইথ? সে কোত্থেকে কোথায় চলে আসছে? আরে কতটুক খাবে সে? তার পেটের সাইজ যতটুকু এর বেশি খেতে পারবে? সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় কত পড়বে সে? এর চেয়ে বেশি আর কি? তারপর কি হবে? উনি যখন মারা যাবে, কবরে কিছু নিয়ে যাবে? একটা টাকাও নিয়ে যাবে না। মানুষের বদদোয়া নিয়ে যাবে। আর তার তো খাওয়া পড়ার কোনো অভাব নাই। প্রাইম মিনিস্টার হয়ে গেছে। এই যে এত বড় একটা সুযোগ, মহান হওয়ার সুযোগ, মানুষের যখন ফাইন্যান্সিয়াল সলভেন্সি হয়ে যায়, থাকা খাওয়া এসব হয়ে যায়, তখন মানুষ লেগেসি খোঁজে, সম্মান খোঁজে। তার মাথায় এটা আসে না, মোর দেন জ্যাকপট। সারা জীবন দিয়ে দেওয়া উচিত ভালো করে মানুষের কাছে গ্রেটেস্ট লিডার হওয়ার। আফসোস, তো এটা বলে তো লাভ নাই। এখানে স্ট্রেট অ্যাওয়ে কোর্টের যে বিচারক, তার পরিবার, যে বিচারক ওখানে আছে, যে এটা ডিল করতেছে এই কেসটা, তার পরিবারের সব মানুষকে বলতেছি, প্লিজ তাকে বলেন ঠিকঠাক করতে। যেই লয়াররা বিএনপির পয়সা খেয়ে গিয়ে ওখানে যে কারণেই যে রিট করেছে, তাদের পরিবাররা বলতেছে, প্লিজ পুরা জাতির, পুরা জুলাই বিপ্লব, পুরা জাতির ভাগ্যের একটা টার্নিং পয়েন্টে এই আপনার ঘরের লোকটা, মানুষটা, এরা পুরো জাতির ভাগ্যটা নষ্ট করে ফেলতেছে জুলাই বিপ্লবের। আমি শিওর একটা পরিবারের সবাই খারাপ হতে পারে না, সবাই লোভী হতে পারে না। এই লয়ার যারা রিড করেছে, তাদের পরিবারের ওয়াইফ, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, ফ্রেন্ড যারা আছে, আপনারা তাদেরকে এক্ষণ ধরেন, বিচার করেন, হোয়াট আর ইউ ডুইং? এটা করতে পারবে না। জাতির এই দায়িত্ব আজকে আপনাদের। যে জাজ আছেন, বিচারপতি যার আছে, তাকে বলতেছি, তার পরিবারকে বলতেছি, আপনারা তাকে ধরেন, বলবেন নো নো ওয়েজ, কোনোভাবেই এটা সম্ভব না, করতে পারবে না। জাতির ভাগ্য এইভাবে তোমরা নষ্ট করতে পারবে না। ইট হ্যাজ টু বি রিজেক্টেড। আর গণভোটের রায় আদালত কিভাবে ডিসিশন নেবে, যেটা পাবলিক সরাসরি বলছে, অনেক বড় ঝামেলা এটা। মানে আই ক্যান্ট ফিগার আউট এখানে করাপশন। এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই রেকটিফিকেশনের ব্যাপারটা একটু তাদের পরিবার তারা করতে পারে, যে না দুর্নীতি করবে না, করা যাবে না দুর্নীতি। আপনার ওয়াইফ জানে পৃথিবীতে একটা পুরুষ মানুষের জন্য দুইজন মানুষ পৃথিবীতে সবচেয়ে ভালো জানে একজন পুরুষ মানুষকে, এক হলো তার মা, আর দ্বিতীয় হলো তার ওয়াইফ। প্লিজ আপনারা এই দায়িত্বটা নেন জাতির জন্য, প্লিজ। একটা ভালো জিনিস হবে, তার আপনার সন্তান বা আপনার হাজবেন্ড, আপনার বাবা, এই লোকটা দেখতেছেন দুর্নীতি হচ্ছে, সারা জাতির ভাগ্য নিয়ে খেলছে, আপনাদের তো, আপনারা কেনই লজ্জাটা নেবেন? শোনেন, মানুষ কি বললো না বললো কিচ্ছু যায় আসে না, আপনি নিজে তো জানেন যে আপনারা রং করতেছেন। এই জাতি কোনোদিন ভুলবে না আপনাদের নাম, যদি আপনারা এটা করেন। আপনাদেরকে মনে রাখবে লেন্দুক দর্জির মতো করে। প্লিজ ডোন্ট ডু ইট। আমি সুদূর মালাউই আফ্রিকা থেকে বসে বলতেছি এই কথা। আর দ্বিতীয় হচ্ছে, পরিবাররা, তারপর আছে আমার আমার মামা, মামা ভাগনা হই, যে কারেন্টলি রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল হাসান,
খুবই নজর পিএইচডি এনডিসি, উনি সিজিএস ছিলেন বাংলাদেশ আর্মিতে, নাও রিটায়ার্ড। ওনার সাথে আলাপ করার সময় অনেক কিছু পেলাম। পেলাম এরকম যে এই ব্যুরোক্রেসির ব্যাপারটা আরো পরিষ্কার হলো। আমরা দেশে ছিলাম ইলেকশনের সময়। তো উনি একটা আইডিয়া দিলেন, আমরা যখন টেলিকম প্রজেক্ট করি, প্রজেক্টের একটা ডিউরেশন পিরিয়ড থাকে ১ বছর, ১.৫ বছর, ২ বছর বা ৮ মাস এরকম থাকে বড় প্রজেক্টগুলোতে। আমরা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট, ডিজিটাল মালাওই প্রজেক্ট করেছি এখানে নেটওয়ার্কের, বেঙ্গল নেট, আপনারা জানেন আগে যারা দেখেছেন। সেখানে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিই। যে প্রজেক্ট হচ্ছে এই ডিউরেশন, দিস ইজ দ্য ওয়ার্ক, দিস ইজ দ্য বিল অফ কোয়ান্টিটিস, দিস ইজ দ্য ওয়ার্ক, দ্য স্পেসিফিকেশন, এভরিথিং, হাউ মাচ উইল ইউ চার্জ। সো হাই লেভেলের টেকনোক্রেট, বড় বড় ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা সিইও আমরা ওই প্রজেক্টের জন্য যখন আমরা অ্যাপয়েন্ট করি, ধরেন ১ বছর ১.৫ বছর, কারণ যখন প্রজেক্ট নাই তাদেরকে রাখার মতো অ্যাবিলিটি হয় না, অনেক এক্সপেন্সিভ হয়। তো কেউ অ্যাগ্রি হয়, ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের চুক্তি বিভিন্ন $৬০,০০০ নেবে বছরে, $৫০,০০০ নেবে, কেউ $১,০০,০০০ নেবে, সাইজ অনুযায়ী, কাজ অনুযায়ী, স্ট্যাটাস অনুযায়ী। ওটা শেষ, প্রজেক্ট শেষ, সে তার টাকা নিয়ে চলে যাবে, প্রজেক্ট বুঝাই দিয়ে যাবে, টার্মস কন্ডিশনস থাকে। তো আমাদের বিশেষ ক্যাডার পুরোটাই চুক্তিভিত্তিক নিয়োগ করে ফেলতে হবে। এটা ওনার আইডিয়া, ইটস ভেরি শার্প আইডিয়া। ২ বছর হোক, ৫ বছর হোক, এরকম করে এই ফ্যাসিলিটি পাবে। বেতন বেশি নেই, অসুবিধা নেই, বেশি বেতন দেওয়া হোক, চুক্তিভিত্তিক নিয়োগ হবে। হিজ জব ডিউরেশন উইল বি দেয়ার অ্যাকর্ডিং টু পারফরমেন্স। সে কি কি কাজ করবে, কাজের পারফরমেন্স কি, সেটা গোনা হবে ঠিক মতো। তাই একটা সলিউশন আরো আসবো সামনে। বাট জুলাই সনদ নিয়ে এই যে কাহিনী হইতেছে, এখানে কোনো কথা নেই। এ কথা বলার সাহসটা যে পাইলো, এটা বলুন, দেখছে দেখছে হ্যাঁ জামাত মানতেছে, পাবলিক চুপ আছে একটু, যখন আরো বড় হয়েছে তখন গিয়ে রিড করছে, বলার সাথে সাথে ওইখানে সংসদ ভবনে শপথের ওইখানেই, ওইখান থেকে আন্দোলন ডাক দেওয়া উচিত ছিল জামাত এনসিপির। সবাইকে দেখেন কি করতেছে, সবাই রাস্তায় নামেন, ওই দিন ঘটনা ঘটে যাওয়ার দরকার ছিল।